ফিরে আসলাম বিরতির পর। আমি ডক্টর সুরজিৎ কুমার ধর, বিশিষ্ট শিক্ষক, ইতিহাস বিভাগ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে এর আগে ইন্ট্রোডাক্টরি লেকচার এবং ডিসকাশন পর্ব আমি করেছি, যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি, কারণ ইতিহাসে শেষ বলে কিছু নেই। ইতিহাস কখনো শেষ হয় না। জিএম ট্রাভেলিয়ানের কথায়, হিস্ট্রি ইজ দ্য মাদার অফ অল সাবজেক্ট। হিস্ট্রি ইজ দ্য মাদার অফ অল সাবজেক্ট। ইতিহাস হয়তো কোনো কোনো মানুষ তার পেশার কারণে, জীবিকার কারণে নিতে পারেননি। হয়তো তিনি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, হয়তো কেমিস্ট্রি নিয়ে তার গবেষণা, কিন্তু তিনি ভালোবেসেছিলেন ইতিহাসকে মনে প্রাণে। এরকম অনেক অনেক না বলা ইতিহাসের সাক্ষী আমি। কারণ আমাদের শিক্ষা দপ্তরের সঙ্গে সংযুক্তির কারণে, বিভিন্ন ধরনের কমিটির সঙ্গে কাজ করতে গিয়ে এই বছরের শেষের দিকে, অর্থাৎ 25 সালের নভেম্বর মাসের একটি ঘটনা, যেখানে আমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এই শ্রেণীগুলোর যে পাঠ্যপুস্তক রয়েছে তার একটা পর্যালোচনাতে এমন একজনের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, যিনি একজন গুরুত্বপূর্ণ পদের সঙ্গে যুক্ত এবং তার বিষয় কেমিস্ট্রি। যখন আমরা সারাদিন ধরে এই ইতিহাসের বিষয়সূচি নিয়ে আলোচনা করছি, পোস্টমর্টেম হচ্ছে, কোন কোন জিনিসকে আমরা দিতে পারিনি, কোন কোন জিনিস দেওয়া দরকার ছিল, কোন কোন জিনিস বাদ চলে গেছে, এইসব বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে, আমি খুব বিমোহিত যে তিনি ইতিহাসগুলো অত্যন্ত নির্ভুলভাবে বলছিলেন। এবং আমি বললাম যে মনে হয়, আমি তখন জানি না, যে আপনার বিষয়ের সঙ্গে আমার বিষয়ের বোধহয় কোনো মিল আছে। তো বলে, হ্যাঁ স্যার, অ্যাবসলিউটলি, আপনি হিস্ট্রি, আমি কেমিস্ট্রি। কেমিস্ট্রি কেন বলছি? এই যে তোমাদের কিছুক্ষণ আগে বললাম, জীবাশ্ম বা ফসিল ইতিহাসের প্রথম সোর্স, সেই ইতিহাসের প্রথম সোর্স ফসিল, সেখানে রেডিও কার্বন 14 টেস্ট প্রসেস এবং ডেন্ড্রোক্রোনোলজি থিওরি, এটা কিন্তু কেমিস্ট্রির একটা বিশেষ অংশ। সে যাকে আমি জিএম ট্রেভেলিয়ানের কথা বলেছিলাম যে হিস্ট্রি ইজ দ্য মাদার অফ অল সাবজেক্ট। চিকিৎসা বিজ্ঞান পড়ো, কারিগরি বিজ্ঞান পড়ো, তার ইতিহাসটা কিন্তু জানতে হবে। ইতিহাসটা না জেনে বিষয়ে গিয়ে আলোচনা বোধহয় পূর্ণতা প্রাপ্ত হয় না। এই জন্য আমি বললাম ইতিহাসের শেষ হয়নি। তো আমি যে অ্যানসেন্ট ফেজ, সেখানে কি বলেছি? প্রি হিস্ট্রিক এজ, প্রোটো হিস্ট্রিক এজ, হিস্ট্রিক এজ। প্রি হিস্ট্রিক এজ কে ওল্ড স্টোন এজ, মাইক্রোলিথ এজ, নিওলিথিক এজ নাম দিয়েছি। প্রোটো হিস্ট্রিক এজ এর কপার স্টোন এজ, ব্রঞ্জ এজ। আমরা এই পর্বের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটি হচ্ছে আমরা এই সময়ে মাইগ্রেশন এবং ট্রান্স মাইগ্রেশন দেখব।
এই ব্যাপারটা কিরকম ব্যাপার? যদি আমরা গোটা পৃথিবীর মানচিত্র দেখি, তাহলে গোটা পৃথিবীর মানচিত্রে আমরা দেখতে পারবো যে পরিযান হচ্ছে, মানুষ আফ্রিকান কন্টিনেন্ট থেকে এশিয়ান কন্টিনেন্টে প্রবেশ করছে, আফ্রিকান কন্টিনেন্ট থেকে এশিয়ান কন্টিনেন্টে প্রবেশ করছে। আমরা এই পর্বে বিভিন্ন ধরনের হিউম্যান স্পেসিস গুলোর কথা জানবো। আমরা পিকিং মানবের কথা জানি, চীনের পিকিং শহরের কাছে চৌকাতিয়ান চুনাপাথরের গুহাতে মানুষের যে স্কেলেটন পাওয়া গেল, এবং বিখ্যাত চাইনা অ্যানথ্রোপোলজিস্ট পেই ওয়েন চুং তিনি এই পিকিং মানবের কথা বললেন। তার আগে কি ছিল? নিয়ান্ডারথাল, হাইডেলবার্গ, ক্রো ম্যাগনান, জাভা ম্যান, এপ ম্যান। ভারতবর্ষে আমরা পেলাম লুসির একটা ফসিল আমরা পেলাম, লুসির একটা আমরা দেহাবশেষ পেলাম। এই জন্য আমি বলছি ট্রান্সমাইগ্রেশন, পরিযান হচ্ছে, এবং এই পরিযানে আমরা যে যুগগুলো রয়েছে, আইস এজ, মেসোজোইক এজ, প্যালিওজোইক এজ, টার্সিয়ারি, জুরাসিক, এই যুগগুলো এবং তার বৈশিষ্ট্যের কথা জানি। এত বিস্তারিত আমাদের এখানে যাওয়ার দরকার নেই, যেহেতু আমরা প্রিহিস্ট্রিক, প্রোটোহিস্ট্রিক এবং হিস্ট্রিক এজের কথা বলছি, সেই জন্য এটা তোমাদের ছাত্রছাত্রীদের জন্য বললাম। তোমরা এগুলো শিখছে কিছুটা পড়ে এসছো, তোমরা শিখছে এই ইতিহাসের এই যে নামটামগুলো বললাম, প্রারম্ভিক ইতিহাসে অর্থাৎ ইতিহাসের ধারণাতে তোমরা পড়েছো। এখন আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে উত্তর পূর্ব সীমান্তে আসাম এই অঞ্চলটা রয়েছে, জম্মু কাশ্মীরে বুরজাহম রয়েছে, নর্মদা নদী অববাহিকা অঞ্চল রয়েছে। এই সমস্ত অঞ্চল আমরা চিলি, গুল মোহাম্মদ, মেহেরগড়, এই যে জায়গাগুলোর বিভিন্ন ধরনের আর্কিওলজিক্যাল ডিসকভারি হয়েছে, আর্কিওলজিক্যাল যে এক্সকাভেশন হয়েছে, সেখানে পাওয়া যে সমস্ত নিদর্শনগুলো, সেখানে নিরিখে এটা তাম্রপ্রস্তর বা কোনো কোনো ক্ষেত্রে ব্রোঞ্জ যুগের তার আমরা নিদর্শন কিছু কিছু পেয়েছি। এবারে ইতিহাসের উপাদান, আমি তো ফসিল বললাম, ফসিল ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য প্রিমিটিভ সোর্স ফর মেকিং দ্য ইভেন্ট অফ হিস্ট্রি। সেই ইতিহাসের উপাদানের তিনটে ভাগ: প্রত্নতাত্ত্বিক, আর্কিওলজিক্যাল, লিটারেরি সাহিত্যিক, আর একটা হচ্ছে ওরাল ট্র্যাডিশন। এই চারটাকে ভালো করে মাথায় রেখো, এই চারটাকে খুব ভালো করে মাথায় রেখো, গেঁথে নাও, মাথায় একদম গেঁথে নাও, লক রাখো, প্রয়োজনের সময় আনলক করো। খুব সহজে ইতিহাস শিখবে, খুব সহজে ইতিহাস শিখবে। তোমাদের অত্যন্ত সৌভাগ্য যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিভিন্ন বিষয়ের এক্সপেরিয়েন্স এবং এক্সপার্ট টিচারদের দিয়ে এই
ক্লাসগুলো করাচ্ছেন, যে তোমরা অনেক অনেক ভালো ভালো পেডাগোগি পাচ্ছ। তা আমি বললাম যে এই যে তোমাদের জন্য একটা ফরম্যাট বানিয়ে দিয়েছি আমি, এই ফরম্যাটটাকে মাথায় রেখো। এই ফরম্যাট যদি মাথায় থাকে খুব সহজে ইতিহাসটাকে বুঝতে পারবে, খুব সহজে ইতিহাসের উত্তরগুলোকে লিখতে পারবে। তাহলে আর্কিওলজিক্যাল, লিটারেরি, আর একটা হচ্ছে ওরাল ট্র্যাডিশন, মুখে মুখে ইতিহাস। মুখে মুখে ইতিহাস এটা আবার কিরকম ব্যাপার? হ্যাঁ, এরকম আছে, কিন্তু এরকম আছে বীরগাথা, ব্যালাড, ফোকটেলস, ফেবল। ফোকটেলস অ্যান্ড ফেবলসে কল্পকাহিনী, মুখে মুখে ছড়া, এর মধ্য দিয়ে ইতিহাস পাওয়া যায়। দিস ইজ নোন অ্যাজ দ্য ওরাল ট্র্যাডিশন, মৌখিক ঐতিহ্য। আর্কিওলজিক্যাল যে সোর্স, সেই আর্কিওলজিক্যাল সোর্সে প্রি হিস্ট্রি এবং প্রোটো হিস্ট্রি যত কিছু আছে এই অংশটা পড়ে। এবারে ইনস্ক্রিপশন পড়ে, কয়েন পড়ে। ইনস্ক্রিপশন, পাথরের দেওয়ালে তোমরা অশোকের কথা জানো, তোমরা উড়িষ্যা তো ঘুরতে যাও, উদয়গিরি, খণ্ডগিরি, ওখানে গেলে দেখবে উড়িষ্যার গঞ্জাম, বারহামপুর, ওই সমস্ত জায়গাতে অশোকের আমলের অনেক খোদাই করা লিপি আছে, এবং ওই লিপিগুলোকে পড়া হয়, তার বর্ণনা দেওয়া হয়। এই যে পড়াশুনো, শিলালিপি বিষয়ে পড়াশুনো হয়, এর নাম হচ্ছে এপিগ্রাফি। এপিগ্রাফি। এবারে কোনো একটা কয়েন পাওয়া গেল, সেই কয়েনের বিষয়বস্তুকে পড়াশুনো, সেটার নাম হচ্ছে নিউমিসমেটিক। কি বললাম? শিলালিপি এবং তার বিষয়ে পড়াশুনো, সেটার নাম হচ্ছে এপিগ্রাফি, যার আরেকটার নাম হচ্ছে ইনস্ক্রিপশন বললাম। এবারে কয়েনের ধাতুর ব্যাখ্যা, ধাতুর বিশ্লেষণ, কোন রাজার আমলের কোন হরফ ব্যবহার করা হয়েছে, তার ধাতব মান, এগুলো নিয়ে পড়াশোনার যে বিষয়, তার নাম হচ্ছে নিউমিসমেটিক। তার নাম নিউমিসমেটিক। প্রি হিস্ট্রি এবং প্রোটো হিস্ট্রিক সোর্স, সেখানে আমরা প্রথমেই নাম রেখেছি জীবাশ্ম, ফসিল, হাতিয়ার, টুলস, গুহাচিত্র, কেভ পেন্টিং, সমাধি, বিউরিয়াল গ্রাউন্ড, তারপর হচ্ছে আর্ট, আর্কিটেকচার, স্থাপত্য ভাস্কর্য, আর হচ্ছে রিমেন্স অফ দ্য অ্যানসিয়েন্ট সিটি অ্যান্ড টাউন। তাহলে আবার বলছি, আর্কিওলজিক্যাল সোর্স, তোমরা যারা বাংলাতে লিখবে তারা তো পেয়েই যাচ্ছ, যারা ইংরেজিতে লিখবে তাদের জন্য আমি এটাকে ইংরেজিতে বলে দিচ্ছি। What are the archaeological sources? Archaeological sources are that type of sources which excavated from underground surface of earth, particularly prehistoric and protohistoric sources
Prehistoric and protohistoric sources are fossil, different types of tools, cave painting, burial ground, art, architecture, the remains of the ancient city and town. দ্বিতীয় হচ্ছে inscription, coin. The different types of script, different types of dialect engraved in stone, that is known as the inscription. Inscription related study, that is known as the epigraphy. The coins discovered from excavation from the archaeological survey of India, by the archaeological survey of India, the description of the coin, the metallic value of the coin, the dialect inscribed in the coin, and related study, that is known as the numismatic. That is known as the numismatic. Second part is literary sources. সাহিত্যিক উপাদান, সেই সাহিত্যিক উপাদানে কি আছে? ধর্মগ্রন্থ, পুরাণ, মহাকাব্য, ধর্মনিরপেক্ষ সরকারি দলিল। ধর্মনিরপেক্ষ যে সাহিত্য, সেখানে হচ্ছে ইতিহাস নির্ভর রচনা, আর একটা হচ্ছে সৃজনশীল সাহিত্য। আরেকটি হচ্ছে বিদেশিদের রচনা। তো what are the literary sources for making ancient history, for writing ancient history? What are the literary sources for writing ancient history? Number one, religious script, religious sacred books, Puran and the epic, Puranas and the epic, secular literature, government document or government dalil, government document or government dalil. The writings based on history, the writings based on history, creative writing, creative literature, account of the foreigners, the account of the foreigners, and miscellaneous. So this is the structure which can help all of us for study purpose as well as for writing the history of ancient India. এই যে উপাদানগুলো বলা হলো, সেগুলো সাহিত্য হোক, ধর্মনিরপেক্ষ হোক, মৌখিক ঐতিহ্য হোক, এই সবগুলো থেকে কিন্তু আমরা ইতিহাস রচনা করতে পারি, ইতিহাস রচনার উপাদান তৈরি করতে পারি। এবং অবশ্যই ব্যক্তি নিরপেক্ষ, বস্তু নিরপেক্ষ এবং পুরোপুরি নিরপেক্ষ ইতিহাস দর্শনের দ্বারা এই ইতিহাস যেন পরিচালিত হয়। এবার আমরা একটা একটা করে ধাপে ধাপে আলোচনা করি।
আমরা ইতিহাসের উপাদান, দ্য সোর্সেস অফ হিস্ট্রি, এখানে আমরা কি বলেছি? ইনস্ক্রিপশন বলেছি আর কারেন্সি বলেছি। আমরা প্রথমে ইনস্ক্রিপশনসে যাচ্ছি। দেখো ইনস্ক্রিপশন, স্ক্রিনটা ভালো করে দেখো। প্রথম কলাম ইনস্ক্রিপশন, নেম অফ ইনস্ক্রিপশন, who was the writer, who inscribed, subject matter। দুটো কলম আছে, দুটো কলম আছে। This is column 1 and this is column 2. The list is large. The list is large. As the list is large, we have divided the list into two columns. Number 1, that is the name of the inscription. The writer of the inscription or the name of the ruler, the name of the person who inscribed the inscription, subject matter of the inscription। আমি এখানে কিছু শিলালিপির নাম লিখেছি। হাতিগুম্ফা শিলালিপি, জুনাগড় শিলালিপি, নাসিক শিলালিপি, এলাহাবাদ শিলালিপি, ভিটারি শিলালিপি, নানাঘাট শিলালিপি, আইহোল প্রশস্তি or আইহোল ইওলজি, আইহোল ইনস্ক্রিপশন, মান্দাসোর ইনস্ক্রিপশন, দেওপাড়া ইওলজি, গোয়ালিয়র ইওলজি, বেজনগর গরুড়া পিলার ইনস্ক্রিপশন, বেজনগর গরুড়া পিলার ইনস্ক্রিপশন, মথুরা and পেশোয়ার ইনস্ক্রিপশন, মেহরৌলি iron pillar inscription, Junagadh inscription, and last of all Sanchi inscription. It is not everything. I have my neutral selection from a gigantic list of the inscription. From there, I picked some name of the inscription. শিলালিপির নাম বলে শেষ করা যাবে না। যারা গ্রন্থগুলো লেখেন তারাও সব শিলালিপির নাম জানেন না, আমরাও জানি না। তাই না জানার মধ্যে থেকে যতগুলো আমরা জানি, যেগুলোর সম্পর্কে কোনো বিতর্ক নেই, যেগুলোর পাঠ উদ্ধার করা সম্ভব হয়েছে, এইরকম শিলালিপির নাম এখানে আমরা ক্যাটালগ করেছি। I have tried my best to make a catalog of the inscription, verifying the contemporary other document, and here is that list for your ready reference. হাতিগুম্ফা ইনস্ক্রিপশন, এই হাতিগুম্ফা শিলালিপি কলিঙ্গ রাজা খারবেলের কথা বলা আছে। হোয়াট ইজ কলিঙ্গ? কলিঙ্গ ইজ প্রেজেন্ট ডে ওড়িশা। আজকের দিনে যে উড়িষ্যা রাজ্যটি রয়েছে, প্রাচীন আমলে একে বলা হতো কলিঙ্গ। সেই কলিঙ্গের চেতবংশ, সেখানকার একজন বিখ্যাত রাজা খারবেল, তার কৃতিত্বের কথা উল্লেখ রয়েছে। এবারে এ তো খারবেলের কথা গেল, খারবেলের কথা গেল।
আমি আর একটি শিলালিপির কথা তোমাদের বলতে পারি, যে শিলালিপিটা কিন্তু 1953 সালে মহামোহ উপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন। আজকের দিনের যে বীরভূম জেলার প্রায় শেষ একটা স্টেশন, সেই স্টেশন থেকে 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি গ্রাম, যে গ্রাম আমার জন্মস্থান। ছোটবেলা থেকেই এই ইতিহাসকে সাক্ষী করে পথ চলা, এবং এখানে আমরা কিন্তু কলিঙ্গের অভিযান হয়েছিল আমার গ্রামে, পাল এবং সেন আমলে। এবং কলিঙ্গের রাজা গাঙ্গেয় দেব, কলিঙ্গের রাজা কর্ণদেব, কলিঙ্গের রাজা গাঙ্গেয় দেব এবং কলিঙ্গের রাজা কর্ণদেব, তিনি আজকের দিনের যে পাইকর গ্রাম, আজকের দিনে মুরারই থানার মধ্যে অবস্থিত পাইকর গ্রাম, সেই পাইকর গ্রামের প্রাচীন ইতিহাসে সন্ধ্যাকর নন্দীর লেখায় এর নাম প্রাচীকোট, ইস্টার্ন সিটাডেল। আমি আমার 8ম শ্রেণী পড়া পর্যন্ত সরকারি সমস্ত নথিতে প্রাচীকোট নামের ব্যবহার দেখেছি, যার নাম হচ্ছে ইস্টার্ন সিটাডেল। এবং শিয়ারুল মুতাকসারিন, সন্ধ্যাকর নন্দীর লেখা এই গ্রন্থগুলো পাঠ করে নিহারঞ্জন রায়ের বাংলার ইতিহাস আদি পর্ব এবং আরো অনেক প্রাচীন শাস্ত্রে আমার গ্রামের নাম প্রাচীকোট উল্লেখ আছে, যেখানে কিন্তু যে কলিঙ্গ রাজা গাঙ্গেয় দেব এবং কর্ণদেব সেন আমলের সর্বশেষ বঙ্গ বিজয় করেছিলেন, এবং সেন রাজা তার মেয়ে যৌবনশ্রীর সঙ্গে কলিঙ্গের রাজার একটা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স স্থাপিত হয়েছিল। তারপর থেকে এই বঙ্গ বিজয় আর কলিঙ্গের রাজারা করেনি। শিলালিপিটি সংস্কৃত ভাষার, এবং সেই শিলালিপিতে যৌবনশ্রী নামের উল্লেখ রয়েছে, যেখানে বলা হচ্ছে সহসা বিতরণ জিতকর্ণ যৌবনশ্রী দুহে অশান্ত দানবারাতিশয় স্বভূষদ বিষাণুচর বৃষ। অবশ্যই বোঝা যাচ্ছে যে ওখানে বৃষ মানে ষাঁড়, সে নিশ্চয় কোনো দেবতার উপাস্য তার সঙ্গে যুক্ত। এবং আমরা দেখতে পাচ্ছি এই রাঢ়বঙ্গ বীরভূম জেলা, সেখানে কিন্তু কলিঙ্গের বিজয় রথ পৌঁছে গিয়েছিল। সুতরাং এটা হচ্ছে ইতিহাসের ঘটনা, যে কলিঙ্গরাজ খারবেলের প্রসঙ্গ আনতে গিয়ে সেই কলচুরি চেতবংশের রাজাদের শেষের দিকে গাঙ্গেয় দেব এবং কর্ণদেবের ইতিহাস আমি বললাম। এখন আবার একটা শিলালিপির কথা বলছি, জুনাগড়, গুজরাট। জুনাগড় আজকের দিনেও তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে সদ্য বেরিয়েছিল, জুনাগড়ের কথা জানো, দেশীয় রাজ্য। সেই জুনাগড়ের শিলালিপি শক রাজা রুদ্র দামন, শকরা
পরবর্তীকালে ক্ষত্রপদের সঙ্গে মার্জ করেছিল। কোথাও লেখা আছে শক রাজা রুদ্রদমন, বা কোথাও লেখা আছে সক্ষত্রপ রুদ্রদমন 2। তাহলে বোঝা যাচ্ছে শকদের সঙ্গে ক্ষত্রপদের একটি পারিবারিক সম্পর্কের কারণে তারা এই ধরনের উপাধি ব্যবহার করতেন, শক ক্ষত্রপ। বোঝা গেল? রুদ্রদমনের রাজ্য জয়ের কথা আছে এবং জনগণের কল্যাণমূলক কাজের বিবরণ এখানে আছে। নাসিক প্রশস্তি, অবশ্যই এটি দক্ষিণ ভারতের সাতবাহন রাজবংশের ব্যাপার স্যাপার আছে। দক্ষিণ ভারতের এক সময়কার বিশাল বড় সাম্রাজ্যের মালিক ছিল সাতবাহন ডাইনাস্টি, সাতবাহন সাম্রাজ্য। সাতবাহন, শ্যাড এবং কন সংস্কৃত শব্দ, এই থেকে হচ্ছে সাতবাহন। সেই সাতবাহনদের নাসিক ইনস্ক্রিপশন, অনেক রাজার নাম আছে, একাধিক সাতকর্ণী আছে। গৌতমী, বলশ্রী, গৌতমীপুত্র সাতকর্ণীর মা। সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর রাজ্য জয় এবং সমাজ সংস্কারের বর্ণনা আছে। তাহলে এই পর্যন্ত এটুকু একটু ইংরেজিতে বলা যাক, এই অংশটুকু পর্যন্ত একটু ইংরেজিতে আলোচনা করা যাক। হাতিগুম্ফা ইনস্ক্রিপশন, this inscription related with present day Odisha state, Utkal, and the prominent ruler of the Odisha or Kalinga was Kharavel. Cheto dynasty. Junagadh inscription, Junagadh, present day Gujarat. Here is the name of Shoka king Rudradaman. Shoka king Rudradaman. Here is the description of the geographical conquest, political conquest of Rudradaman. So many welfare-oriented reforms for the welfare of the common people. Shoka king Rudradaman took initiative for the well-being of the common people of his territory. Now is Nasik inscription. It belongs to South India, and the prominent dynasty of South India in ancient time, that is the Satavahana dynasty. Two Sanskrit terms, one is sad, another is corn. By merging sad and corn, the Satavahana name derived. There is the name of Gautami Balasri, mother of Gautamiputra Satakarni, writer. And the main subject matter inscribed in the Nasik inscription, that is the geographical excavation, political annexation, and the social reform initiated by Gautamiputra Satakarni. সুতরাং যারা বাংলায় লিখছো, যারা ইংরেজিতে লিখছো, তাদের জন্য আমি দুটো ভাষাতেই
আলোচনাটা রাখছি যাতে করে সহজেই তোমরা বুঝতে পারো, তোমরা অন্তপক্ষে ভালো লিখতে পারো। এবারে পরেরটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি, actually this is inscription, the script inscribed there, but with poetical eology. Poetical eology is there. It belongs to Gupta ruler Samudragupta. His court poet Hari Sen prepared this inscription. Here is a description, assessment of Samudragupta. Samudragupta in Indian history known as the Napoleon of India. Samudragupta, the ruler of the Gupta dynasty in ancient India, is known as the Napoleon of India, as well as he is compared with Machiavelli for his tactical tricks adopted during the annexation of southern India. সমুদ্রগুপ্ত সম্পর্কে বলা হয় যে তিনি হচ্ছেন ভারতের নেপোলিয়ন। তার দিগ্বিজয়ের জন্য তিনি উত্তর ভারত, দক্ষিণ ভারত জয় করেছিলেন, উত্তর ভারতে রাজাদের পরাজিত করেছিলেন, তাদেরকে তিনি নিজের অধীনে রেখেছিলেন। তিনি দক্ষিণ ভারতের রাজাদের পরাজিত করেছিলেন, কিন্তু তাদেরকে পরাধীনতা স্বীকার করিয়েছিলেন, করদ রাষ্ট্রে পরিণত করেছিলেন, কিন্তু তাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন। কারণ সমুদ্রগুপ্ত জানতেন ভৌগোলিক কারণে, দূরত্বের কারণে দক্ষিণ ভারতকে দখলে রাখা যাবে না, এবং এই জন্য তিনি একটি পদ্ধতি অবলম্বন করেছিলেন যার নাম হলো গ্রহণ পরিমক্ষ নীতি। গ্রহণ পরিমক্ষ নীতি অর্থাৎ প্রথমে রাজাদেরকে পরাজিত করো, রাজ্য দখল করো, গ্রহণ, পরিমক্ষ, পরে তাদেরকে ফেরত দিয়ে দাও কিছু শর্তের বিনিময়ে। সেই শর্তে তারা মানলে তাদেরকে সেই রাজ্য আবার ফিরিয়ে দাও। এই জন্য এই জায়গায় সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতীয় মেকিয়াভেলি। বোঝা গেল? ফর হিজ জিওগ্রাফিক্যাল কনকোয়েস্ট, for his war and annexation policy, Samudragupta is compared with Napoleon Bonaparte. Simultaneously, Samudragupta is compared with Machiavelli for his technical strategy adopted in respect of the South Indian king. The Gupta ruler Samudragupta know very well, due to geographical hindrances, South India was not to be dominated for a long time under the Guptas. So he firstly absorbed the South Indian kingdom, that is the Grahan, and later on, by different terms and conditions, Samudragupta returned all these annexed territorial areas to that particular king, and that is known as the Purimaksha. So this policy is known as firstly Grahan and later on Purimaksha. So this is known as the Grahana Purimaksha, and for this reason Samudragupta is compared as the
মেকিয়াভেলি। এবার হচ্ছে ভিটারি। ভিটারি ইনস্ক্রিপশন, it is related with Gupta king Kondogupta. Very important, very important inscription. স্কন্দগুপ্ত তার সময়ে একটি শিলালিপি খোদিত হয়েছিল, তার নাম হচ্ছে ভিটারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিলালিপির অবদান, এই শিলালিপির গুরুত্ব ইতিহাসের পাতাতে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী, দ্য সেভিয়ার অফ ইন্ডিয়া। কেন? গুপ্ত বংশের একেবারে শেষের দিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজা স্কন্দগুপ্ত। তার আমলে উত্তর পশ্চিম ভারত আক্রান্ত হয়েছিল এবং উত্তর পশ্চিম ভারতে হুন আক্রমণ হয়েছিল এবং ভয়ঙ্কর হুন আক্রমণের প্রভাব, যার ফলে এই ভিটারি শিলালিপির সাল তারিখ নেই। সেই দিনে স্কন্দগুপ্ত যদি হুনদেরকে উত্তর পশ্চিম সীমান্তে পরাস্ত করতে না পারতেন, তাহলে হয়তো ভারতবর্ষের ইতিহাসটা অন্যভাবে লেখা হতো। এবং সেই দিনে গুপ্ত বংশের শেষ গুরুত্বপূর্ণ রাজা স্কন্দগুপ্ত অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে গুপ্ত সাম্রাজ্যকে যেমন রক্ষা করেছিলেন, উত্তর পশ্চিম সীমান্তকে সুরক্ষিত করেছিলেন, এবং একই সঙ্গে তিনি ভারতের রক্ষাকর্তা, সেভিয়ার অফ ইন্ডিয়া নামে পরিচিত। So the Vitali inscription is much more important as because during the time of Gupta ruler Skandagupta, the most and last category caliph, ruler of the Gupta dynasty, during his tenure, Hun invasion had taken place from the northwestern part of India. There was a tremendous struggle in between the Guptas and the Huns, and the Huns were defeated under the hand of the Skandagupta. And if that time Guptas were defeated, the total Indian territory was under the Huns, and the history of India was completely be written in the different way. সুতরাং এই হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের আজকে দুটো ভিডিও, দ্বিতীয় ভিডিও, যেখানে তোমাদেরকে আমি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে শিলালিপি। শিলালিপির আমি তোমাদের জন্য দুটো কলাম রেখেছি এবং যার মধ্যে একটি কলামের আমি কিছুটা আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম, বিস্তারিতভাবে তুলে ধরলাম। অবশ্যই তোমাদের কাছে আমার পক্ষ থেকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি আবেদন আমি রেখেছি যে তোমরা আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে স্টুডেন্ট লগইন পার্টে যাবে। সেই স্টুডেন্ট লগইন পার্টে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করবে, যাতে করে কারো উপর নির্ভর করতে না হয়। তোমাদের কাছে অটোমেটিক আমাদের যে সমস্ত ভিডিওগুলো আপলোড হচ্ছে সেই ভিডিওগুলো পৌঁছে যাবে। অবশ্যই চ্যানেল আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে তাকে সাবস্ক্রাইব করো, যাতে করে ভিডিওগুলো তোমাদের জন্য তোমাদের কাছে পৌঁছে যায়। আর রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ফেসবুক পেজ। সবাই আমাদের সঙ্গে থেকো, আমরা রয়েছি ছাত্রদের সঙ্গে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।